সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা এবং তার চিকিৎসা কী করণীয় এবং সেই সাথে এটির সঙ্গে আসলে লাইফস্টাইল মডিফিকেশন কতটা গুরুত্বপূর্ণ সেই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করে থাকি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডেন্টাল ইমার্জেন্সি। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ আশাফুজ্জোহা রাজ 1976 সালের আগস্ট মাসে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রাজ ডেন্টাল সেন্টারের প্রতিষ্ঠাতা হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। দাঁত শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এই দাঁত যখন সুস্থ না থাকে তখন অসুস্থ ফিল করি। আপনার কাছে একটু জানবো যে ডেন্টাল ইমার্জেন্সি এটি বলতে আসলে কি বোঝায়? ডেন্টাল ইমার্জেন্সি হচ্ছে হুট করেই এমন একটি অবস্থা তৈরি হয় যখন তার ইমিডিয়েট চিকিৎসা না নিলে সেখান থেকে বড় ধরনের জটিলতা এবং রোগীর একটি লম্বা টাইমের অসহনীয় কষ্টের মধ্যে থাকতে হয়। যেমন প্রথমেই বলা যেতে পারে হুট করে দাঁতে ব্যথা। আমাদের পরিজন বা পরিচিতদের মধ্যে অনেকেই কিন্তু এই সমস্যাটি ভুগতে পারে, বিশেষ করে রাত্রে ঘুমের মধ্যে বা যখন শুয়ে থাকে তখন সিভিয়ার দাঁতে ব্যথা হয়ে অনেকে শুরু হয়ে, আপনি এর অনেক হিস্ট্রি পাবেন। এটা মেনলি হয় শুয়ে থাকলে আসলে যে রক্তের ফ্লোটি বা গ্র্যাভিটির কারণে মাথার কাছে বা মুখের কাছে আসার কারণেই কিন্তু পেনটা বেশি হয়। আচ্ছা, যদি কোনো দাঁতে অনেক দিন আগে থেকে গর্ত হয়ে থাকে, ভেঙে থাকে, হুট করে আমাকে অ্যাকুয়েট পালপাইটিস বলি, মানে দাঁতের একদম ভিতরে যে মজ্জা থাকে সেটি কোনো কারণে এফেক্টেড হয়ে গেলেই আসলে এই সমস্যাটি তৈরি হয় বিশেষ ঘুমের মধ্যে। এটি হচ্ছে অনেকটা ইমার্জেন্সি। আরেকটি হচ্ছে কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে হোক বা কামড় লেগে হোক দাঁত যদি ভেঙে যায়, ভেঙে যে দুইটা ইমার্জেন্সি তৈরি হতে পারে। একটি হচ্ছে শার্প বলতে একটি জায়গায় অনেক একদম সুচালো হয়ে থাকে, যেখানে জিভ কাটতে পারে, সাইডের যে গালের মধ্যে কেটে যেতে পারে, ওইটা কিন্তু একটি ইমার্জেন্সি চিকিৎসার মধ্যেই পড়ে। আর অ্যাক্সিডেন্ট থেকে আরেকটা হতে পারে যে দাঁত ভেঙে দাঁতের যে ভিতরকার মজ্জা থাকে, আমরা পাল্প বলে থাকি, সেটা যদি উন্মুক্ত হয়ে যায় বা এক্সপোজড হয়ে যায় তখন কিন্তু সিভিয়ার ব্যথা করে, সেটিও ইমার্জেন্সির মধ্যেই আসে। আরেকটি হচ্ছে দেখবেন এই অ্যাক্সিডেন্ট কথা যদি বলে থাকি, অ্যাক্সিডেন্টের দাঁত নড়ে যেতে পারে, সেটাকে ইমিডিয়েট চিকিৎসা লাগে, তাহলে দাঁতকে আবার ঠিকমতো রক্ষা করা যায় না। এই নড়া থেকে কিন্তু অনেক সময় পড়েও যায়। এই হিস্ট্রি কিন্তু প্রচুর পাই আমরা, যে রোড অ্যাক্সিডেন্ট বা মারামারির ফলে রক্তক্ষরণ হয়, দাঁত পড়ে পেশেন্ট হাতে করে নিয়ে চলে আসে। তো ওইটা কিন্তু ইমার্জেন্সির মধ্যে পড়ে। এই জন্যে যত দ্রুত সম্ভব যদি সে চিকিৎসা পাই, ওই পড়ে যাওয়া দাঁতটিকেও কিন্তু ঠিকমতো আবার জায়গায় অবস্থান করিয়ে দেওয়া যায়। আরেকটা হচ্ছে পোস্ট ট্রিটমেন্ট কমপ্লিকেশন। রুগী দাঁত ফেলে আসলো, স্কেলিং করে আসলো, তার পরবর্তী বাসায় আসার পর একটু প্রফিউজ ব্লিডিং হচ্ছে, রক্ত তো একটু পড়বেই, অস্বাভাবিক রক্ত, মানে 4 ঘন্টা 5 ঘন্টা পরেও পেশেন্টের রক্ত পড়ছে, সেটি একটু ইমার্জেন্সি কন্ডিশনের মধ্যেই পড়ে। অথবা ট্রিটমেন্ট করে আসছে, ডাক্তার একটু টেম্পোরারি ফিলিং করে দিয়েছে বা ট্রিটমেন্ট ফিলিং করে দিয়েছে, বাসায় আসার পর সিভিয়ার ব্যথা হচ্ছে, সেটাও কিন্তু ইমার্জেন্সি চিকিৎসার মধ্যে পড়ে। তো এগুলোকে মিলিয়ে আমরা আসলে এই ইমার্জেন্সি, ডেন্টাল ইমার্জেন্সি বলে থাকি। স্যার, যে রাতের বেলা বা ঘুমানোর সময় দেখা যায় আমাদের এই ধরনের অ্যাকুট প্রবলেমগুলো খুব বেশি আমরা দেখতে পাই, তো সেক্ষেত্রে আসলে ওই মোমেন্টটাতে আমাদের বাসাতে থেকে আসলে কী কী ধরনের ট্রিটমেন্ট আমরা করতে পারি? এটি একদম পরিষ্কার, যেটা অসহনীয় ব্যথা। অনেক ক্ষেত্রে দেখা যায় রুগীরা মাথা মানে দেওয়ালে মাথা ঠুকছে, এরকম কন্ডিশনে কিন্তু অনেক সময় পাওয়া যায়। এত ব্যথা করে, সহজে বন্ধই হতে চায় না এটা, যেহেতু ওই মুহূর্তে আমাদেরকে বা ডেন্টিস্টকে পাওয়া সম্ভব হয় না রাত্রেবেলায়। তারপর ওই মুহূর্তে কিন্তু রুগী একটু যদি ঠান্ডা পানি মুখে নিয়ে কুলি করে, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বলি গরম পানি দিলে মুখের জন্য ভালো বা মাড়ির জন্য ভালো, কিন্তু ওই মুহূর্তে কিন্তু ঠান্ডা পানিটা অনেক উপকারে আসে। এর পাশাপাশি বাসায় যদি কোনো লবঙ্গ থাকে, এটিকে একটু ভেঙে গুঁড়া করে বাসায় অলিভ অয়েল বা নারকেল তেল, যেটা একটু মিক্সড করে পেস্টের মতো করে যদি দেখে যে তাতে কোনো গর্ত আছে, সেখানে যদি একটু দিয়ে দেয় তাহলে হয়তো সাময়িক উপশম পাওয়া যায়। আর অ্যাটলিস্ট যদি কিছুই না পাওয়া করতে পারে, প্যারাসিটামল গ্রুপের ওষুধ, যদি তার অন্য কোনো সিভিয়ার ডিজিজ না থেকে থাকে
যেমন তার লিভারের লম্বা টাইম জটিলতা আছে কিনা, কিডনির জটিলতা আছে কিনা, এই ধরনের যদি না থাকে সে একটি প্যারাসিটামল খেয়ে সাময়িক ব্যথা লাঘব করতে পারে। তবে পরবর্তীতে যত দ্রুত সম্ভব এটিকে চিকিৎসা নেওয়ার জন্য ডেন্টাল চিকিৎসকের পরামর্শে আসতে হবে। স্যার, দাঁত ব্যথা যখন হয় বা দাঁতের যখন কোনো কমপ্লিকেশন দেখা দেয়, আমরা অধিকাংশ ক্ষেত্রে গরম পানির সঙ্গে একটু আমরা লবণ অ্যাড করে কুলকুচি করে থাকি, কিন্তু এখন আপনি বললেন যে ঠান্ডা পানিটা অনেক সময় দেখা যায় আমাদেরকে এই ব্যথা থেকে রিলিফ দিয়ে থাকে। আসলে দুটোর মধ্যে তফাৎ কি? তফাৎটা যেটা ব্যথা, এই ব্যথাটা কেন হয়, এই সিভিয়ার ব্যথাটি, এটি হচ্ছে দাঁতের কিন্তু একটি শক্ত স্ট্রাকচার রয়েছে আমরা হাসলে যেটা দেখি, আর দাঁতের ভিতরে যে মজ্জা মানে যেখানে ব্যথাটা তৈরি হয় সেইটি দাঁতের ভিতরে থাকে। বাট ওইখানে যখন ইনফ্লামেশন হয়, আমরা জানি কোথাও আঘাত লাগলে ফুলে যায়, কিন্তু ইনফ্লামেশন কারণে কিন্তু হয়, ওখানে কিছু বডির ফ্লুইড জমা হয়। তো দাঁতের ওই যে মজ্জাটি রয়েছে সেখানে ইনফেকশন হয়েছে, ওই ইনফেকশনের কারণে কিন্তু ফ্লুইড এসে প্রেশার ক্রিয়েট করে, যেটি দাঁতের সারাউন্ডিং শক্ত স্ট্রাকচার ঠিকমতো বের হতে পারে না। তখন যদি ঠান্ডা পানিতে কুলি করি, এই যে ফ্লুইডটা স্কুইজ হয়, যেমন গরম কিছু খেলে গরম জিনিসটা প্রসারিত হয়, ঠান্ডা হলে কিন্তু সংকুচিত হয়। এই সংকুচিত হওয়ার কারণে কিছুটা আরাম পাওয়া যায়। কিন্তু এই গরম পানির যে বিষয়টি আসছে, যদি এখন মাড়ি দিয়ে রক্ত পড়ছে বা মাড়িতে কোনো ঘা হয়েছে, ব্যথা করছে, এসব জায়গায় এবার গরম পানি কাজ করে, কারণ গরম পানির লবণ মিশালে এটি একটি জীবাণুনাশক হিসাবে কাজ করে, অনেক ক্ষেত্রেই সেখানে আরাম পাওয়া যায়। স্যার, যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা জানি যে দাঁতের যত্ন নিতে হয়। যদি কখনো দেখা যায় তাদের দাঁতের তীব্র কোনো ব্যথা শুরু হয়, সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় তারা ঘরে বসে কি কি ধরনের ইনিশিয়েটিভ বা ট্রিটমেন্ট নিলে তারা একটু ভালো থাকতে পারে? একটা সাধারণ মানুষ থেকে ডায়াবেটিক পেশেন্টের মুখের মধ্যে আসলে কী সমস্যাটি হয় এটি জানা খুব জরুরি। ডায়াবেটিক রোগের মুখের মধ্যে যেই ওরাল হাইজিন অবস্থাটি, সেটি ভালো করে ব্রাশ করে রাখলেও কিন্তু অনেকটাই একটি প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। কারণ ব্লাড সুগার বেশি থাকলে আমাদের মুখের যেই নর্মাল ক্ষত বা ঘা হয়, সেই হিলিং প্রসিডিউরটা দেরিতে হয়, তার অনেক কারণ রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে মুখ শুষ্ক থাকে। শুষ্ক মুখ রোগ তৈরির প্রধান উৎস হিসেবে আমরা চিহ্নিত করে থাকি। ডেন্টাল ক্যারিজ বা গর্ত বলেন, মাড়ি দিয়ে রোগ বলেন, মুখের ক্ষত বলেন, এই তিনটি খুব গুরুত্বপূর্ণ কমন রোগ কিন্তু হয় মুখের শুষ্কতা থেকে। তো দেখা যায় ডায়াবেটিক রোগীর মুখ শুষ্ক থাকলে এই রোগের প্রবণতাটি বেড়ে যায়। তো যার ফলে কিন্তু আপনি যেন বলছেন ব্যথা হতেই পারে, হলে সেই একইভাবে কিন্তু সে এই যে রাত্রেবেলা ব্যথা শুরু হয়ে গেলে সে একইভাবে ঠান্ডা পানি ইউজ করতে পারবে, যেগুলো আগে বলেছিলাম। তার আলাদা কিছু করতে হবে, বিষয়টি এমন নয়। তবে হ্যাঁ, ওষুধ সেবনের ক্ষেত্রে তাকে চিন্তা করতে হবে, কারণ ডায়াবেটিক রোগীদের কিন্তু একটি অন্যান্য রোগের সাথে একটু রিলেশন আছে, শুধু মুখের নয়। তো সেই সব যদি অর্গান যেমন কিডনি, হার্ট যদি ভালো থাকে, সেক্ষেত্রে ব্যথানাশক ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়াই খেতে পারে ব্যথানাশক ওষুধ। তবে প্যারাসিটামলের বেশি ওষুধ পাওয়ারফুল ওষুধ খাওয়া উচিত নয়, কারণ সেক্ষেত্রে আবার গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সম্ভাবনা রয়েছে। তার যদি আগে হাইপার অ্যাসিডিটি থাকে, সে যদি সেটাকে কাভারেজ না দেয়, তার বয়স কত, সে হয়তো তার বয়স হয়তো ধরলাম 5 বছর বা 6 বছর থেকে, কিন্তু বাচ্চাদের কিন্তু এটা হয়। ডায়াবেটিক রোগীদের অন্য বিষয়, বাট বাচ্চাদেরও তাদের ব্যথা হয়। তখন যদি সে তার বয়সের হিসাব না করে, তার অন্যান্য পুষ্টির কী অবস্থা, দেহের অবস্থা না হিসাব করে যদি ডোজটি না বুঝে যদি দিয়ে দেয় ব্যথার ওষুধ, এখান থেকে ঝামেলা হতে পারে। তো সেক্ষেত্রে হয়তো ব্যথার ওষুধটি আমরা একটু সহ্য সহনীয় পর্যায়ে থেকে প্রাইমারি চিকিৎসা করে অন্যভাবে যদি এটাকে ব্যথাকে কন্ট্রোল করে চিকিৎসকের কাছে যাওয়া যায়, তারপরে যদি ওষুধটা খাওয়া যায়, তাহলে সে নিরাপদে থাকতে পারে। দাঁতে কোন কোন বিষয়গুলোকে একেবারেই অবহেলা করা উচিত নয়? প্রথমেই বলা যায় মাড়ির রোগ, এটা সারা বিশ্ব বলছে নীরব ঘাতক। কারণ মাড়ি দিয়ে রক্ত পড়ছে একটু ব্রাশের সময় বা খাবার খেলে কী বা যায় আসে, খুব সহজ একটি আমাদের মধ্যে ধারণা। বাট মাড়ির রোগ কিন্তু ওই জায়গায় বসে থাকে না, যে ওই জায়গায় বসে থেকে শুধু যে দাঁতটাকেই ক্ষতি করছে বা দাঁতটিকে নড়িয়ে এমনকি ফেলে দিচ্ছে, বিষয়টি তা নয়। এখান থেকে এই রক্তের যেই বা মাড়ির যে ইনফেকশনের জীবাণু, সেটা আমাদের শরীরের যে রক্ত প্রবাহ সঞ্চালন তার মধ্যে মিশে যেতে পারে এবং শরীরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অর্গানে পৌঁছে যেতে পারে। এবং গবেষণা স্পষ্ট করছে এখন যে আমাদের হার্টের রোগ, স্ট্রোক, কিডনি রোগ, লিভার রোগ এবং ফুসফুসের রোগ, এই রোগগুলি তৈরির পিছনে একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী মাড়ির রোগ। ডায়াবেটিক সময় তো আরও বেশি জরুরি এটা, কারণ যাদের লম্বা টাইম এই গর্ভকালীন সময় মাড়ির রোগে ভুগছে, দাঁতের ব্যথায় ভুগছে, তাদের যে আর্লি ডেলিভারি মানে অপরিণত শিশু জন্মের হারটি অনেক বেশি বেড়ে যাচ্ছে ওই অবস্থায় মাড়ির রোগকে বা দাঁতের ব্যথাকে পুষে রাখলে। তো এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে দাঁতে ব্যথা হয়েছে বা শিরশির করছে, কোনো কেয়ার করছে না, অথবা সাময়িক ব্যথানাশক ওষুধ খেয়ে সেটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছে। এখান থেকে দাঁতের গোড়ায় ইনফেকশন পৌঁছে সিস্ট তৈরি হতে পারে। সিস্ট হয়ে গেলে কিন্তু অত বেশি ব্যথা করে, বাট দাঁতের যে গোড়ার হাড্ডি বা বোন, সেটা কিন্তু ক্ষয় হতে শুরু করে। আর যদি তার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি স্ট্রং না থাকে, অথবা যেই ব্যাকটেরিয়া দাঁতের ব্যথার জন্য কারণ, তার যদি রোগ
প্রডিউস করার ক্ষমতা বেশি থাকে, আমরা ভিলুরেন্সি বলে থাকি, যদি বেশি থাকে তাহলে কিন্তু করে পুজ হয়ে যায়। একটি রোগ বলা হয় আমাদের, খুব একটি ভয়াবহ রোগের নাম লাউডউইকস অ্যানজাইনা। এটি হচ্ছে দাঁতের ইনফেকশন থেকে ইনফেকশন ছড়িয়ে যেয়ে আমাদের মৃত্যুবরণ পর্যন্ত হতে পারে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে, মানে জিবাটি উপরে উঠে যায়, ইনফেকশন জমে নিচের দাঁত থেকে এবং রোগীর সাথে সাথে মারাও যেতে পারে। আবার উপরের দাঁত থেকেও কিন্তু ইনফেকশন, ক্যাভার্নাস সাইনাস বলে আমাদের একটা মস্তিষ্কের বিষয় আছে, আমরা ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস বলি, এটাও কিন্তু এই দাঁতের একটা ইনফেকশন থেকে হয়ে যেতে পারে, তখন কিন্তু রোগী মারাও যেতে পারে। তো সুতরাং দাঁতের ইনফেকশন দাঁতের গোড়া দিয়ে শরীরে মিশে রোগীর মৃত্যুবরণ হওয়ার সম্ভাবনাটা কিন্তু এটি কিন্তু প্রমাণিত, আমার কথা নয়, এটা বিভিন্ন প্রমাণে বা গবেষণায় উঠে আসছে। তো এই বিষয়টিও পুষে রাখার কোনো সুযোগ নেই। আর থার্ডলি যেটা বলে থাকি, মুখের ক্ষত বা ঘা, অনেকেরই কম বেশি ঘা হয়, যেটা এমনিতেই ভালো হয়ে যায়, 10 দিন 12 দিন পর ভালো হয়ে যায়। তবে যদি কোনো মুখের ক্ষত বা ঘা ব্যথা করুক অথবা না করুক, সেটা যদি 2 সপ্তাহ বা 3 সপ্তাহের বেশি রয়ে যায়, সেটি যদি ধরন নিশ্চিত না হওয়া যায়, এখান থেকে কিন্তু রোগীর অপূরণীয় ক্ষতি হতে পারে, যেটাকে আমরা ওরাল ক্যান্সার বলে থাকি। মুখের ঘায়ের কথা আপনি বললেন যে এটিকে আসলে অবহেলা করা যাবে, এটি থেকে ক্যান্সারও হতে পারে, সেই বিষয়টা আমরা আরো বিস্তারিত আপনার কাছে একটু জানতে চাই, তবে তার আগে একটা বিরতি নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি, নিয়ে নিচ্ছি আমরা ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ আমরা কথা বলছি ডেন্টাল ইমার্জেন্সি নিয়ে। স্যার, মুখের ঘা যদি কারো থাকে, সেটি অনেক সময় দেখা যায় অটোমেটিক ভালো হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে দেখা যায় সেটি থেকে যায়। মুখের ঘা থেকে আপনি বলছিলেন যে ক্যান্সার পর্যন্ত হতে পারে, এই মুখের ঘা সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানতে চাই। আমাদের মধ্যে অনেকেরই দেখা যায় মুখে ঘাটি হয়, যেটা আগেই বলছিলাম, ম্যাক্সিমাম ঘা ভালো হয়ে যায়। ম্যাক্সিমাম ঘা বলতে খুব কমন যেটা হয় সেটাকে বলা হয় অ্যাপথাস আলসার। যারা দীর্ঘমেয়াদী অপুষ্টিতে ভুগছে অথবা অনেক দুশ্চিন্তায় আছে লম্বা টাইম ধরে, বিশেষ করে বাচ্চাদের পরীক্ষার আগে এটা হয় মুখের মধ্যে। তো এই ধরনের সমস্যা অথবা আঘাত লেগেও হয়, ব্রাশ করছে এটা আঘাত লেগে গিয়েছে বা কামড় লেগেছে একটুখানি, ওখানে কিন্তু এই ধরনের আলসার হয়। দেখতে ভিতরেরটা লাল দেখা যায়, খুব ছোট্ট হয় যে কোনো একটা জায়গাতে, তার সারাউন্ডিং যে বর্ডারটি বা যার যে পারিপাশের বর্ডারটি সেটি সাদা বা ইয়েলোইশ কালার হয়, খুব টিপিক্যাল চেহারা হয়, কিন্তু অনেক পেন করে, খুব পেন করে, খেতে পারে না। বাট এটি দেখা যায় যে ওষুধ খেলেও আমরা বলি যে এটা 10 দিনের মধ্যে ভালো হয়ে যায়, না খেলেও ভালো হয়। সাধারণত এটা খুব কমন, এটার অত চিন্তার বিষয় আসলে না। তবে আলসারগুলি দেখা যায় যে অনেকদিন ধরে রয়ে যাচ্ছে, এগুলো কিন্তু খুব বেশি ব্যথা করে না। যেমন যারা বিশেষ করে তামাক জাতীয় জিনিস সেবন করে, মানে আমরা যদি বলি ধূমপানের চেয়েও কিন্তু ক্ষতিকর জর্দা বা সাদা পাতা, এটা খুব ক্ষতিকর, এটা মুখের মধ্যে অনেকক্ষণ ধরে থাকে। ওরাল ক্যান্সারের পিছনে কিন্তু খুব বেশি দায়ী হচ্ছে এই জর্দা বা সাদা পাতা। তো এই হিস্ট্রি যাদের রয়েছে, অথবা তাদের একটু আগে বলছিলাম শার্প দাঁত রয়ে গেছে, এখান থেকে যে ঘষা লেগে লেগে এই আলসারগুলি কিন্তু খুব দ্রুত ক্যান্সারের দিকে আস্তে আস্তে টার্ন নিতে পারে। তো এই জন্য আমরা বলে থাকি যে কারণ যেটাই হোক না হোক, সেটাকে না বুঝে মুখে ঘা হয়েছে, ভালো হচ্ছে না, 2 সপ্তাহের বেশি চিকিৎসকের পরামর্শ নিয়ে তার ধরন অবশ্যই জেনে নিতে হবে। স্যার, আমরা আরো বিস্তারিত জানতে চাই দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে অথবা ডেন্টাল ইমার্জেন্সি নিয়ে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ। দাঁতের সুস্থতায় আমরা কি করব বা দাঁত সুস্থ রাখতে গেলে আমরা কোন ধরনের খাবার খাবো, আমাদের দাঁতে সাধারণত কেন সমস্যা হচ্ছে, বা দাঁতে অনেকের দেখা যায় আমরা যেটা বলি যে পোকা ধরছে, এটা আসলে পোকা ধরা না, দাঁতে আপনার ক্ষয় হয়ে যাচ্ছে। এখন সেটা কেন হচ্ছে? প্রধানত আমরা যে ধরনের খাবারগুলো খাই, বিশেষ করে সবার কিন্তু চকলেট, ক্যান্ডি, ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে আমরা চকলেট, ক্যান্ডি এই ধরনের খাবারগুলো খাওয়াতে ইউজ টু করে ফেলি। বাহিরের যে সফট ড্রিঙ্কস, জুস, এগুলো বাচ্চারা খাচ্ছে, এবং যার কারণে কিন্তু দাঁতের উপরে যে এনামেল রয়েছে সেটা কিন্তু ক্ষয় হচ্ছে। এই দাঁতে যখন আপনার ক্ষয় হচ্ছে, দাঁতের এনামেল ক্ষয় হচ্ছে, পরবর্তীতে এটা থেকে কিন্তু মাড়িতে ইনফেকশন হচ্ছে, ব্যথা হচ্ছে, এবং একটা পর্যায়ে কিন্তু দাঁত ফেলেও দিতে হচ্ছে। তো এই জন্য কিন্তু প্রথমে যে খাবারগুলো নিষেধ আমি সেটা বলবো, কারণ আপনি যদি ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে এবং আমরা নিজেরাও যদি যে ধরনের খাবার খেলে দাঁতের ক্ষতি হয় সেগুলো অ্যাভয়েড করতে না পারি, তাহলে কিন্তু আমাদের দাঁতকে সুস্থ রাখতে পারবো না। ঘুম থেকে উঠে কিন্তু আমরা স্বাভাবিক যে হেলদি নাস্তা সেটা গ্রহণ করতে পারি, তারপরে আমরা মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি খেতে পারি। শুরুতেই ঘুম থেকে উঠে আমরা যখন মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করি, সেটা কিন্তু আমাদের দাঁতের এনামেলের ক্ষয় সাধন করে। এই জন্য মিষ্টি জাতীয় খাবার একটু পরে গ্রহণ করতে হবে। চিনিটা অ্যাভয়েড করা উচিত। বাচ্চাদেরকে আমরা বলি চিনি না দিয়ে আপনি কিন্তু আখের গুড় কিংবা হলো যে মধু দিতে পারেন, চিনিটা অ্যাভয়েড করা বেটার। এবং আমাদের
বড়দের কিন্তু চিনিটা যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করতে পারবো, ততই কিন্তু এটা আমাদের দাঁতের সুস্থতা ধারণ করবে। এখন আমাদের এই দাঁত, সেই খাবারগুলো আমরা যেগুলো বর্জন করলাম, এর পাশাপাশি আমরা কোন ধরনের খাবার গ্রহণ করব। দাঁত সুস্থ রাখতে গেলে আমাদেরকে কিন্তু ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ করতে হবে। একটা শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তার আগের থেকে কিন্তু আমরা মাকে বলি যে বাচ্চা যখন গর্ভে থাকে তখন থেকেই মায়ের কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমরা খেতে বলি, যাতে হলো মায়ের হাড় স্ট্রং হয়, মা সুস্থ থাকে, পাশাপাশি বাচ্চার দাঁত এবং হাড় স্ট্রং হয়। তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমাদের দাঁত সুস্থ রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা কতটুকু। প্রতিদিন আপনি আপনার খাবারে 1 মুঠ করে বাদাম রাখতে পারেন। বাদামে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং সহজে যেই খাবারটা আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে সেটা কিন্তু আপনার দুধ বা দই। আপনি কিন্তু প্রতিদিন 1 গ্লাস করে দুধ অবশ্যই খেতে পারেন। যাদের হলো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে তারা কিন্তু চাইলে 450 ml করেও আপনি দুধ খেতে পারেন। দুধ যদি খেতে না পারেন সেক্ষেত্রে দই খেলেও হবে, আপনি 1 কাপ বা 1.5 কাপ পর্যন্ত দই খেতে পারেন। দুধ এবং দইয়ের পাশাপাশি আপনার বাদামের কথা বললাম, এরপর আপনি যেটা খেতে পারেন আমন্ড মিল্ক আছে, কোকোনাট মিল্ক আছে, এগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। যদি সম্ভব হয় তাহলে সেগুলোও গ্রহণ করতে পারেন। এরপরে আসা যাক শাকসবজি। বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি, পালং শাক, এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। গাজর, টমেটোতেও ক্যালসিয়াম পাওয়া যায়। আপনি এই ধরনের সবজিগুলো নিয়মিত গ্রহণ করার চেষ্টা করুন। এই ধরনের সবজিও কিন্তু আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এবং আপনার শরীরে যতটুকু ক্যালসিয়াম দরকার সেটার কিন্তু যোগান দিবে। নিয়মিত যদি এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনি গ্রহণ করতে পারেন, পাশাপাশি ফসফরাস সমৃদ্ধ যে খাবার মানে বিচিযুক্ত যেগুলো আছে, সিমের বিচি কিংবা আপনার মটরশুঁটি, তারপরে মিষ্টি কুমড়ার বিচি, এই ধরনের বিনস জাতীয় খাবার, সিডসযুক্ত খাবার যদি গ্রহণ করেন তাহলে কিন্তু সেটা আপনার দাঁত সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁত যাতে স্ট্রং হয় সেটাতেও কিন্তু সাহায্য করবে। দাঁতের এনামেল যাতে ক্ষয় না হয় সেজন্য যে খাবারগুলো নিষেধ করলাম বা যেগুলো বর্জন করতে হবে সেগুলো যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু অনেক বয়স পর্যন্ত আপনি আপনার দাঁতকে সুস্থ রাখতে পারবেন। স্যার, ডেন্টাল ইমার্জেন্সি কত সমস্যা যাদের হয়ে থাকে, যদি যথাযথ সময়ে ট্রিটমেন্টটা না নিই সেক্ষেত্রে কোন কোন সমস্যা হতে পারে বা জটিলতা হতে পারে? ইমার্জেন্সি কেন কেন হয়? প্রথমে দাঁতে ব্যথা। এই ব্যথার 2টি কারণ আমি বলেছি, ডেন্টাল ক্যারিজ বা দাঁতের গর্ত থেকে রোগ তৈরি এবং ব্যথা। এটা না হওয়ার কারণে আমরা সচরাচর যেটা সবসময় বলে থাকি যে দুবেলা ভালো মতো নিয়ম জেনে ব্রাশ করা, নাস্তার পর ঘুমোতে যাওয়ার আগে, যাতে দাঁতের ফাঁকে খাবার ঢোকে, ফ্লস করবে, আর মিষ্টি জাতীয় খাবার কম খেয়ে স্বাস্থ্য বান্ধব খাবারে উৎসাহিত হতে হবে। এটি ডেন্টাল ক্যারিজের প্রিভেনশন। আরেকটি হচ্ছে দাঁত ভেঙে যাওয়ার বিষয়টি। বিশেষ করে বাচ্চারা যারা ক্রিকেট খেলতে যায় বা খেলতে যায়, মুখে মাউথ গার্ড ব্যবহার করাটাই উচিত, কারণ ক্রিকেটের বল লেগে দাঁত ভেঙে ইমার্জেন্সি কন্ডিশন তৈরি হতে পারে। এদিকে খেয়াল রাখতে হবে, যানবাহন চলাচলের সময় সাবধানে থাকতে হবে যাতে অ্যাক্সিডেন্ট না হয়ে দাঁত না ভাঙে, এদিকে খেয়াল রাখতে হবে। আরেকটি হচ্ছে পোস্ট ট্রিটমেন্ট যে ইমার্জেন্সির কথা বললাম, সেটি হচ্ছে ডাক্তার যা বলে দেবে দাঁত তোলার পর হোক বা ফিলিংয়ের পর, যেগুলি বলে দেবে করণীয় যে আগামী 24 ঘন্টা এটা করবেন, সেটিকে ভালো মতো মেনে চলতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে অনেক রোগী চিকিৎসকের কাছে যে তার প্রপার হিস্ট্রি দেয় না, কি ওষুধ খাচ্ছে, কি কি রোগ রয়েছে, এগুলি অনেক সময় ডাক্তারকে বলে না, বা ডাক্তার দেখা যায় অনেক পেশেন্ট আছে অনেক সময় ঠিকমতো হিস্ট্রি নিতে পারে না, তখন কিন্তু এই জটিলতাগুলি তৈরি হতে পারে। যেমন ধরেন সেই রোগীটা ব্লাড থিনার খাচ্ছে, দাঁত ফেললো, স্কিলিং করলো, রক্ত বন্ধ হচ্ছে না, বা কোনো মেয়ে প্রেগনেন্সি অবস্থায় আছে, সেই অবস্থায় কিন্তু তাদের অনেক চিকিৎসা আমরা দিতে পারি না। তো এই বিষয়গুলো যদি রোগী নিশ্চিত করে চিকিৎসককে, সিম্পল কথা, সে কী কী ওষুধ খাচ্ছে এটা বলতে হবে, যার জানা মধ্যে কী কী রোগ রয়েছে, বিশেষ করে হৃদরোগ, কিডনির রোগ, হাইপার অ্যাসিডিটি মানে গ্যাস্ট্রিকের সমস্যা আছে কিনা, অ্যালার্জি আছে কিনা, খুব গুরুত্বপূর্ণ, যে কিছু খেলে তার শরীরে ফুলে ফুলে যায় কিনা, এগুলি বলতে হবে। শরীরে কোথাও কেটে গেলে রক্ত বন্ধ হচ্ছে কিনা, এইগুলিকে ডাক্তারকে একদম ওপেনলি বলতে হবে। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং আবার ধন্যবাদ জানাচ্ছি এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও আবার। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। গর্ভকালীন যত্ন বলতে একটা হচ্ছে যে তার ঘরের যত্ন, আরেকটা কিন্তু তার চেক আপ, যেটা অ্যান্টিনেটাল চেক আপ যেটা আমরা বলি, সেটাও কিন্তু একটা মেডিকেল যে যত্ন, সেটাও কিন্তু আসলে তার দরকার। কারণ হচ্ছে মা যত্ন বলতে নিয়মিত তার খাবার দাবার, তার বিশ্রাম। নর্মালি আমরা বলি যে তিনি যা খায় তার চেয়ে সে 1 মুঠ করে বেশি খাবে, কারণ তার যে বাচ্চা সেই জন্য সে 1 মুঠ করে বেশি খাবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে।
সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।